Hello everyone, Dr. Sujan here. Welcome to our today's video. Today we will be discussing about the anode Hill effect. আমাদের FCS পার্ট 1 পরীক্ষার জন্য এবং রেসিডেন্সি ফেজ এ রেডিও ফিজিক্স পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে আমাদের অ্যানোড হিল ইফেক্ট। এখান থেকে ইনভেরিয়েবলি প্রতিবারই হচ্ছে 1 থেকে 2টা কোশ্চেন আসে এবং যদি হচ্ছে এখানকার কনসেপ্টটা একদম ক্লিয়ার না থাকে তাহলে অনেক সময় এই টপিক থেকে হচ্ছে অ্যান্সার করা যায় না। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আজকে চেষ্টা করব এই টপিক থেকে কিভাবে আসলে অ্যানোড হিল ইফেক্টটা হয় এবং এটা আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি এটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। সো অ্যানোড হিল ইফেক্ট বোঝার আগে আমাদেরকে হচ্ছে এক্স রে প্রোডাকশনের যে বেসিক মেকানিজম এবং এক্স রে টিউবের যে বেসিক স্ট্রাকচার এটা আগে আমাদেরকে বুঝতে হবে। এটা আমরা হচ্ছে বিস্তারিতভাবে অন্য একটা ভিডিওতে বলবো। এখানে খুব সংক্ষেপে আমরা হিল ইফেক্ট বোঝার জন্য যতটুকু দরকার ততটুকু হচ্ছে এখানে ডিসক্রাইব করব। সো দিস ইজ দ্য ডায়াগ্রামেটিক পিকচার অফ এক্স রে টিউব। এটা হচ্ছে একদমই সিম্পলিফাইড একটা পিকচার। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য ক্যাথোড সাইড অ্যান্ড দিস ইজ দ্য অ্যানোড সাইড। সো আমরা সবাই জানি যে ক্যাথোডে হচ্ছে যখন হাই স্পিড যখন হচ্ছে এখানে হচ্ছে হিট করা হয় ক্যাথোড সাইডটাকে, তখন এখানে হচ্ছে ইলেকট্রনের ক্লাউড তৈরি হয় বা ইলেকট্রন এমিশন হয়। এরপরে এখানে যখন আমরা একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি করি তখন হচ্ছে এই ইলেকট্রনগুলো হাই স্পিডে এই অ্যানোড সাইডে স্ট্রাইক করে। সো অ্যানোড সাইডের যেই অংশটাতে স্ট্রাইক করে সেটাকে আমরা বলি হচ্ছে, এই অংশটাকে বলা হয় হচ্ছে ফোকাল স্পট বা টার্গেট। সো এই অ্যানোড হিল ইফেক্ট বোঝার জন্য আমাদেরকে ফোকাল স্পট এইটা অ্যাকচুয়ালি কোন জায়গায় থাকে, অ্যানোডের কোন অংশে থাকে, এটা হচ্ছে আমাদেরকে খুব ক্রিস্টাল ক্লিয়ারভাবে বুঝতে হবে। এটা যদি বোঝা যায় তাহলে হচ্ছে আমাদের হিল ইফেক্টটা খুব সহজেই বোঝা যাবে। তাহলে আসেন দেখি আমরা আমাদের ফোকাল স্পট এটা হচ্ছে আমাদের অ্যানোডের কোন অংশে থাকে এটা বোঝার চেষ্টা করি। সো এটা হচ্ছে আমাদের একটা অ্যানোড, এই অংশটা হচ্ছে অ্যানোডের হোল্ডার আর এই অংশটা হচ্ছে আমাদের মেইন যে অ্যানোডের টার্গেট, যেখানে হচ্ছে আমাদের মূলত এক্সরেটা তৈরি হচ্ছে। সো এখানে এই কার্ভ অংশটা কি, এটাই হচ্ছে মূলত আমাদের টার্গেট। এবং এটা কার্ভ কেন, কারণ এখানে হচ্ছে একটা অ্যানোড অ্যাঙ্গেলিং তৈরি হয় যেটাকে বলা হয় অ্যানোড অ্যাঙ্গেল। সো এই অ্যানোড অ্যাঙ্গেলের কারণেই মূলত এই অংশটা হচ্ছে কার্ভ থাকে। আর এই অংশের এই যে কার্ভ অংশ, এই অংশের ভিতরেই একটা নির্দিষ্ট একটা অংশ থাকে যেখানে হচ্ছে মূলত আমাদের ইলেকট্রনটা স্ট্রাইক করে সেখানে এক্সরে প্রডিউস করে এবং ওই অংশটাকেই বলা হয় ফোকাল স্পট। সো ফোকাল স্পট অ্যাকচুয়ালি কোন জায়গায় থাকে এটা নিয়ে আমাদের একটা ইনফরমেশন আমাদের ভিতরে আছে যে আমাদের হচ্ছে ফোকাল স্পটটা থাকে হচ্ছে অ্যানোডের সারফেসে। বাট দিস ইজ এ ভেরি মাচ রং ইনফরমেশন। আমাদের অ্যানোড সারফেসে কিন্তু কোনো ফোকাল স্পট থাকে না। আমাদের যে ক্যাথোড থেকে যেই ইলেকট্রনগুলো আসে সেগুলো কিন্তু অনেক হাই ভোল্টেজ দিয়ে তাদেরকে হচ্ছে ক্রস করা হয়। সো যে ইলেকট্রনগুলো আসে সেগুলো কিন্তু অনেক ভেরি মাচ হাই এনার্জি ইলেকট্রন। সো তারা যখন হচ্ছে এই অ্যানোডের সারফেসে হচ্ছে স্ট্রাইক করবে, খুব মিনিমাম অংশের কিছু ইলেকট্রন থাকবে যারা হচ্ছে অ্যানোডের সারফেসে ইন্টারাকশন করবে। বাট ম্যাক্সিমামই কিন্তু যেহেতু তারা ভেরি মাচ হাই এনার্জি, এর জন্য ম্যাক্সিমাম ইলেকট্রন কিন্তু এই সারফেসকে ক্রস করে ভেতরে যাবে এবং ভেতরের যে অ্যাটমগুলো আছে সেইগুলোর সাথে হচ্ছে ইন্টারাকশন করবে। সো ম্যাক্সিমাম ইলেকট্রন যে জায়গায় ইন্টারাকশন করবে সেটাই হবে আমাদের ফোকাল স্পট। সো খুব অল্প কিছু ইলেকট্রন থাকবে যারা সারফেসে ইন্টারাকশন করবে আর ম্যাক্সিমাম ইলেকট্রন থাকবে যারা হচ্ছে সারফেসকে ক্রস করে ভেতরে যাবে এবং ভেতরে হচ্ছে ইন্টারাকশন করবে। সো ভেতরের যেই অংশটাতে ম্যাক্সিমাম ইলেকট্রন ইন্টারাকশন করে ওটাই হচ্ছে আমাদের ফোকাল স্পট। সো এখন কনফিডেন্টলি এই কনসেপশনটা হচ্ছে বিল্ড আপ করেন যে আমাদের ফোকাল স্পট এটা কিন্তু অ্যানোডের সারফেসে থাকে না, বরং অ্যানোডের সারফেসের ভেতরের দিকে থাকে। অ্যানোডের সারফেসের আরও কিছু ভেতরে অ্যানোডের ভিতরে থাকে, অ্যানোডের সারফেসে হচ্ছে আমাদের ফোকাল স্পট থাকে না। সো এইটা ধরেন আমাদের ফোকাল স্পট অ্যানোডের ভেতরে, অ্যানোড সারফেস থেকে আরেকটু ভেতরে। সো এখানে ধরেন একটা হাই এনার্জি একটা ইলেকট্রন আসলো এবং এই ফোকাল স্পটে হচ্ছে স্ট্রাইক করলো। তারপরে এখান থেকে হচ্ছে সব দিক দিয়ে হচ্ছে আমাদের এক্সরেটা হচ্ছে তৈরি হবে। সো আমরা জানি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এরা হচ্ছে যেখান থেকে সোর্স থেকে এরা হচ্ছে সব দিকে সমানভাবে ছড়িয়ে যায়। সো যেমন ধরেন আমরা যদি একটা মোমবাতির কথা চিন্তা করি, মোমবাতি যেখানেই থাকুক সেখানে কিন্তু 360 ডিগ্রি সব দিকেই কিন্তু সমানভাবে আলো তৈরি হতে থাকবে। সো এখানে যখন একটা ইলেকট্রন হচ্ছে যখন স্ট্রাইক করবে সেখানে হচ্ছে ব্রেমস এবং ক্যারেক্টারিস্টিক রেডিয়েশন যখন তৈরি হবে সেগুলো কিন্তু সব দিকে সমানভাবে ছড়িয়ে যাবে। কিন্তু যেই এক্সরেগুলো তৈরি হচ্ছে সেগুলোর ইন্টেন্সিটি কতটুকু হবে বা কোন দিকে কতটুকু তৈরি হবে এটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে এবং তার মধ্যে অন্যতম একটা ফ্যাক্টর হচ্ছে আমাদের এই অ্যানোডের স্ট্রাকচার। দেখা যাচ্ছে উপরে যে এক্সরেটা তৈরি হচ্ছে সেটার ইন্টেন্সিটি কত হবে, নিচের দিকে যে এক্সরেটা তৈরি হচ্ছে সেটার ইন্টেন্সিটি কত হবে, অ্যানোডের দিকে কত ইন্টেন্সিটি থাকবে, ক্যাথোডের দিকে কত ইন্টেন্সিটি থাকবে। এটা মূলত অনেকগুলো ফ্যাক্টর আছে, তার মধ্যে অন্যতম একটা ফ্যাক্টর হচ্ছে আমাদের এই অ্যানোডের স্ট্রাকচার। সো এটাই হচ্ছে আমরা
আমরা নেক্সট পিকচারে বুঝবো। আচ্ছা, এখানে হচ্ছে আমরা আমাদের যে অ্যানোডটা, এটা হচ্ছে আমরা একটু জুম ইন করে দেখানোর চেষ্টা করেছি। আর এই পিকচারটার মাধ্যমে আমরা আজকে বোঝার চেষ্টা করব যে অ্যানোড হিল ইফেক্ট এটা আসলে কি এবং এটা হচ্ছে কিভাবে হচ্ছে। তো আমরা একটু আগেই বললাম যে আমাদের ফোকাল স্পট এটা অ্যাকচুয়ালি কোথায় থাকে, এটা হচ্ছে আমাদের অ্যানোড সারফেস থেকে কিছুটা ভেতরের দিকে। সো এখন মনে করেন এখানে একটা হাই এনার্জি একটা ইলেকট্রন এসে এখানে হচ্ছে স্ট্রাইক করলো, তারপর এখান থেকে হচ্ছে এক্স রেটা হচ্ছে প্রডিউস করলো। এখানে সব দিকেই ইকুয়ালি কিন্তু এক্স রেটা হচ্ছে প্রডিউস হচ্ছে, ঠিক আছে। এখন এক্স রেটা তাহলে কোথায় প্রডিউস হচ্ছে? ফোকাল স্পটে। ফোকাল স্পট কোথায় আছে? অ্যানোডের ভিতরে। তার মানে এক্স রেটা কিন্তু তৈরি হচ্ছে এই অ্যানোডের ভেতরের এই অংশে। এটা কিন্তু বাইরে তৈরি হচ্ছে না, বরং অ্যানোডের ভেতরের অংশে এক্স রেটা তৈরি হচ্ছে। এখন এক্স রেটা ভেতরে তৈরি হওয়ার পরে তাকে তো বাইরে বেরোতে হবে, আবার সে তো ভেতরে বসে থাকলে হবে না। এখন সে যখন বাইরে বেরোবে তখন কিন্তু অ্যানোডটা তৈরি হয় হচ্ছে আমাদের টাংস্টেন দিয়ে। সো ফোকাল স্পট থেকে সেই এক্স রেটা যখন বাইরে বেরোবে তখন কিন্তু সে কিছু পরিমাণ টাংস্টেনের সাথে ইন্টারাকশন করবে। এই ইন্টারাকশনের কারণে তার কিছু ইন্টেন্সিটির পার্থক্য হবে। যেমন ধরেন এখানে আমি অনেকগুলো রে দেখানোর চেষ্টা করেছি। এখানে যে ব্ল্যাক একটা রে দেখাচ্ছি, এই রেটার কথা যদি আমি চিন্তা করি যে এখানে যে এক্স রেটা তৈরি হলো, তারপরে এই ক্যাথোড বরাবর বা এই রে বরাবর যখন একটা এক্স রে বেরোবে, সে কিন্তু খুব অল্প পরিমাণ দূরত্ব তাকে ক্রস করতে হচ্ছে। তার মানে আমি ধরে নিতে পারি যে এখানে সে যখন বেরোচ্ছে সে খুব অল্প পরিমাণ টাংস্টেনের সাথে ইন্টারাকশন করছে বা অল্প পরিমাণ টাংস্টেনের সাথে তার ধাক্কা খেতে হচ্ছে। সো এখানে কিন্তু এনার্জি কোনো লস হচ্ছে না, সে কিন্তু খুব ম্যাক্সিমাম এনার্জি নিয়েই সে কিন্তু বের হয়ে যেতে পারছে। সো আমি এখানে ধরলাম এটা কোনো এনার্জি লস করে নাই বা খুব মিনিমাম এনার্জি লস করেছে। আমি ধরে নিলাম এটার ইন্টেন্সিটি হচ্ছে 100%। এখন ধরেন আমি যদি এই রেটার কথা ধরি, তুলনামূলকভাবে এই যে পরিমাণ দূরত্ব ক্রস করতে হয়েছিল, এই রেটা বেরোয়ার সময় কিন্তু তার চেয়ে বেশি পরিমাণ দূরত্ব তাকে ক্রস করতে হচ্ছে। তার মানে কি, এই 2 নাম্বার রে দিয়ে যে যাচ্ছে তার ইন্টারাকশন কিন্তু টাংস্টেনের সাথে বেশি হচ্ছে। আবার যদি আমি এই রেটার কথা চিন্তা করি, এই লম্বা রেটা, এই রেটা কিন্তু যখন এখান থেকে একটা এক্স রে তৈরি হয়ে যখন এই দিক বরাবর বের হবে তখন কিন্তু তাকে অনেক লম্বা পথ পাড়ি দিতে হচ্ছে। তাকে কিন্তু অনেক বেশি সংখ্যক টাংস্টেনের সাথে তার ধাক্কা খেতে হচ্ছে বা ইন্টারাকশন তার করতে হচ্ছে, যার কারণে এখান দিয়ে যে এক্স রেটা বেরোচ্ছিল তার এনার্জি অনেক বেশি হচ্ছিল, কারণ তার কোনো অ্যাবজর্পশন হচ্ছিল না। কিন্তু এই বরাবর যে এক্স রেটা বেরোচ্ছে, সে বের হওয়ার আগেই তার কিন্তু টাংস্টেনের সাথে অনেক বেশি ইন্টারাকশন হয়ে যাচ্ছে, যার কারণে সে কিন্তু অনেক এনার্জি লস করে যাচ্ছে। যার কারণে অ্যানোডের দিকে যে এই অংশে যে এক্স রেটা বেরোচ্ছে তার ইন্টেন্সিটি কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হচ্ছে। অনুরূপভাবে দেখেন উপরে আমি অনেকগুলো রে দেখানোর চেষ্টা করেছি। এই রেটা যখন বেরোচ্ছে তাকে অনেক লম্বা দূরত্ব পার হতে হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে এইদিকে সে বেরোতে হতেই পুরো এনার্জিটাই সে লস করে যাচ্ছে, যার কারণে উপরের দিকে কোনো এক্সরেই তৈরি হচ্ছে না। সো এই যে একটা অ্যানোডের স্ট্রাকচারের একটা কমপ্লেক্সিটির কারণে বা ভেতরে যেহেতু এক্সরেটা ভেতরে তৈরি হচ্ছে, ভেতর থেকে বাইরে বের হওয়ার সময় সে যে দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বের কারণে তার ইন্টেন্সিটির কিছুটা পার্থক্য হয়। যেমন ক্যাথোডের দিকে যে এক্স রেটা বেরোয় সে খুব অল্প দূরত্ব ক্রস করলেই সে অ্যানোড থেকে বের হয়ে যেতে পারে, কিন্তু অ্যানোডের দিকে যেই এক্স রেগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু বের হতে গেলে তাকে কিন্তু অনেক লম্বা দূরত্ব পার হতে হচ্ছে। এজন্য অ্যানোডের দিকে যেই এক্স রেগুলো বের হয় তাদের এনার্জির ইন্টেন্সিটি অনেক কম থাকে, কিন্তু ক্যাথোডের দিকে যেই এক্স রেগুলো বেরোচ্ছে তাদের ইন্টেন্সিটি কিন্তু অনেক বেশি থাকে ডিউ টু লেস অ্যাবজর্পশন। তার মানে আমি যদি সারমর্ম করি, আমাদের ক্যাথোডের দিকে যেই রেগুলো বের হয় সেগুলো বের হওয়ার সময় খুব অল্প পরিমাণ টাংস্টেনের সাথে হচ্ছে ধাক্কা খায়, যার কারণে তারা কোনো এনার্জি লস করে না বা খুব কম এনার্জি লস করে, এজন্য তাদের এনার্জির ইন্টেন্সিটিটা বেশি থাকে। কিন্তু অ্যানোডের দিকে যেই এক্স রেগুলো বের হয় তাদেরকে অনেক লম্বা দূরত্ব পার হতে হয় এবং অনেক বেশি সংখ্যক টাংস্টেনের সাথে তাদের ধাক্কা খেতে হয়, যার কারণে তাদের হচ্ছে এনার্জির যে ইন্টেন্সিটি এটা হচ্ছে অনেক কমে যায়। সো এই জন্যই আমাদের হচ্ছে ক্যাথোড সাইডে যে এক্স রে এনার্জি থাকে এটা হচ্ছে অনেক বেশি থাকে এবং অ্যানোডের দিকে যে এক্স রেগুলো থাকে তাদের এনার্জি অনেক কম থাকে। আমরা যদিও চেয়েছিলাম যে একটা এক্স রে যখন প্রডিউস হবে সেগুলো হচ্ছে একদম ইউনিফর্ম হবে, মানে সব দিকেই এনার্জিগুলো সমান থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যানোডের যে একটা স্ট্রাকচারের যে একটা কমপ্লেক্সিটি, এই কমপ্লেক্সিটির কারণে আমরা হচ্ছে ইউনিফর্ম কোনো এনার্জি পাই না। আমরা হচ্ছে ক্যাথোডের দিকে বেশি হাই এনার্জি ইন্টেন্সিটির এক্স রে পাই আর অ্যানোডের দিকে লো এনার্জির একটা হচ্ছে এক্স রে পাই। সো এই যে একটা এনার্জি ডিফারেন্স হয়ে যাচ্ছে ক্যাথোডের দিকে এবং অ্যানোডের দিকে, এই এনার্জি ডিফারেন্স বা ইন্টেন্সিটি ডিফারেন্স এটাকেই বলা হয় অ্যানোড হিল ইফেক্ট। আমরা এতক্ষণ বুঝলাম যে হিল ইফেক্টটা কী কারণে হচ্ছে। এখন আমরা দেখব হিল ইফেক্ট কিছু ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। মেইনলি হচ্ছে 3টা ফ্যাক্টর। একটা হচ্ছে অ্যানোড অ্যাঙ্গেল,
সোর্স ইমেজ ডিস্টেন্স বা এসআইডি, আর আরেকটা হচ্ছে ফিল্ড সাইজ। মূলত এই তিনটা ফ্যাক্টরের উপরে আমাদের হিল ইফেক্টটা হচ্ছে ডিপেন্ড করে। তো এখানে আমরা দেখব হচ্ছে অ্যানোড অ্যাঙ্গেলের সাথে হিল ইফেক্ট কীভাবে চেঞ্জ হয়। প্রথমে আমাদের বুঝতে হবে অ্যানোড অ্যাঙ্গেল জিনিসটা কী। অ্যানোড অ্যাঙ্গেল মানে হচ্ছে আমাদের যে টার্গেটটা হচ্ছে আমাদের লম্বের সাথে যেই দূরত্বটা তৈরি করে, যেই অ্যাঙ্গেলটা তৈরি করে, মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যানোড অ্যাঙ্গেল, এই পিকচারের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যানোড অ্যাঙ্গেল। সেই দুইটা পিকচার যদি আমরা কম্পেয়ার করি তাহলে বোঝাই যাচ্ছে যে উপরের যে পিকচার এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে অনেক বড়, আর নিচে যে ছবিটা এটার অ্যাঙ্গেলটা অনেক ছোট। সো উপরেরটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল অ্যানোড, নিচেরটা হচ্ছে ন্যারো অ্যাঙ্গেল অ্যানোড। এখন এই অ্যাঙ্গেলের কারণে আমাদের হচ্ছে যে হিল ইফেক্ট এটা কীভাবে চেঞ্জ হচ্ছে এটা আমরা একটু দেখার চেষ্টা করব। এটা বোঝার জন্য আমি হচ্ছে আরেকটা ছবি এখানে এঁকেছি। এখানে ধরেন অ্যানোড অ্যাঙ্গেলটা অলমোস্ট 85 ডিগ্রি অলমোস্ট। এরকম এক্স রে কখনোই আসলে সম্ভব না, এরকম কখনোই তৈরি করা হয় না। এরকম এক্স রে যদি তৈরি হয় এখানে আসলে কোনো এক্স রে তৈরি হবে না। জাস্ট বোঝানোর জন্য আমি হচ্ছে এই পিকচারটা এখানে দেওয়ার চেষ্টা করেছি। সো এই পিকচারটাতে যদি আমরা দেখি এটা হচ্ছে তার ফোকাল স্পট, আর এই রশ্মিটা হচ্ছে ক্যাথোডের দিকে যাচ্ছে আর এই রশ্মিটা অ্যানোডের দিকে যাচ্ছে। সো আমি যদি এখানে দেখি, এখানে একটা এক্স রে তৈরি হওয়ার পরে সে যখন ক্যাথোডের দিকে যাচ্ছে সে এতটুকু দূরত্ব হচ্ছে অতিক্রম করছে, আবার অ্যানোডে যাওয়ার সময় এতটুকু দূরত্ব অতিক্রম করছে। এই দুইটা কিন্তু অলমোস্ট সেম। এজন্য আপনি অ্যাঙ্গেল যদি অলমোস্ট 85 বা 90 ডিগ্রি করেন সেখানে কিন্তু ক্যাথোড এবং অ্যানোডের ভিতরে এনার্জির কোনো ইন্টেন্সিটির পার্থক্য থাকবে না, কারণ তারা দুই দিকেই কিন্তু ইকুয়ালি তারা হচ্ছে ক্রস করে। মানে বের হওয়ার সময় একটা এক্স রে ক্যাথোডের দিকে যাওয়ার সময় বা অ্যানোডের দিকে যাওয়ার সময় তারা কিন্তু অলমোস্ট ইকুয়াল লেন্থ হচ্ছে পার করছে। এজন্য এই সিচুয়েশনের ক্ষেত্রে যখন অ্যাঙ্গেলটা অলমোস্ট 85 বা 90-র কাছাকাছি তখন হচ্ছে কোনো ইন্টেন্সিটি পার্থক্য থাকবে না। কিন্তু এটা অ্যাকচুয়ালি ইম্পসিবল। আমরা কখনোই অ্যানোড অ্যাঙ্গেল এত বেশি করি না। আমরা অ্যানোড অ্যাঙ্গেল সাধারণত 11 থেকে 20 ডিগ্রি এর মধ্যেই সীমাবদ্ধ রাখি। তো আমি হচ্ছে এই ছবিটা এঁকেছি এই কারণে, এটা বোঝানোর জন্য যে আমরা যদি অ্যানোড অ্যাঙ্গেল খুবই বেশি রাখি, 80-র উপরে রাখি, সেক্ষেত্রে ক্যাথোড এবং অ্যানোডের ভিতরে এনার্জি ইন্টেন্সিটির কোনো পার্থক্য থাকবে না। কিন্তু আমরা অ্যানোড অ্যাঙ্গেল যখন আস্তে আস্তে কমাতে থাকবো, ধরেন এটাতে আমরা 45 ডিগ্রি নিয়ে আসছি, এক্ষেত্রে দেখেন যে রশ্মিটা ক্যাথোডের দিকে আসছে সে দূরত্ব অতিক্রম করছে হচ্ছে এতটুকু। এটা ধরেন ধরেন একটা দূরত্ব অতিক্রম করলো, আবার অ্যানোডে যাওয়ার সময় এতটুকু দূরত্ব অতিক্রম করলো। সো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে অ্যানোডের দিকে যেটা যাচ্ছে সেটার দূরত্বটা অবশ্যই ক্যাথোডের দূরত্বের চেয়ে কিছুটা বেশি। তার মানে কি এখানে আমাদের হিল এফেক্টটা আগের তুলনায় কিছুটা বাড়লো। এখন আমরা অ্যানোড অ্যাঙ্গেলটা আরও কমাই দিলাম, অনেক বেশি কমাই দিলাম, তখন কি হচ্ছে দেখেন এখানে ক্যাথোডের দিকে যে রশ্মিটা যাচ্ছে এর দূরত্বটা হচ্ছে অনেক অল্প, কিন্তু অ্যানোডের দিকে যেই রশ্মিটা যাচ্ছে সেটার দূরত্ব কিন্তু অনেক বেশি। সো আমরা হচ্ছে গ্র্যাজুয়ালি দেখলাম যে যদি অ্যাঙ্গেলটা হচ্ছে 85-এর উপরে হয় সেক্ষেত্রে হচ্ছে ক্যাথোড এবং অ্যানোডের এনার্জি ডিফারেন্স থাকবে না, মানে হিল ইফেক্ট সেখানে অলমোস্ট নেগলিজেবল বা নাই। কিন্তু আমরা যখন আস্তে আস্তে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আস্তে আস্তে কমাবো সেক্ষেত্রে হচ্ছে হিল ইফেক্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং যত ন্যারো করব আমাদের হিল ইফেক্টটা তত বাড়তে থাকবে। এজন্য আমরা বলতে পারি যে হিল ইফেক্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যানোড অ্যাঙ্গেল। এখানে হচ্ছে আমরা হিল ইফেক্টের সাথে এসআইডি সম্পর্কটা বোঝার চেষ্টা করব। এসআইডি মানে হচ্ছে সোর্স টু ইমেজ ডিস্টেন্স বা ফিল্ম টু ফোকাস ডিস্টেন্স, ঠিক আছে। এখানে সোর্স বা ফোকাস হচ্ছে এই ফোকাল স্পট, আর ইমেজ মানে হচ্ছে ফিল্ম, মানে হচ্ছে এইটা। তো আমরা হচ্ছে দুইটা ডিস্টেন্সে হচ্ছে আমরা এটা বোঝার চেষ্টা করব। একটা হচ্ছে এইটা হচ্ছে একটা ফিল্ম, এই সেম ফিল্মটাকে আমরা হচ্ছে দূরে রেখে তার হিল ইফেক্ট কীরকম হয় সেটা বোঝার চেষ্টা করব। সো প্রথমে আমরা ধরেন এই ফিল্মটাকে সোর্সের খুব কাছে রাখলাম। এখানে আমাদের এই যে এনার্জি যে ইন্টেন্সিটি এটা যদি আমরা দেখি, আমরা এ প্রান্তে যদি আমরা এনার্জি ইন্টেন্সিটি দেখি তাহলে ইন্টেন্সিটি হচ্ছে 60। সো আমরা এটা লিখলাম যে 60। আর বি প্রান্তে আমাদের এনার্জি ইন্টেন্সিটি যদি দেখি সেটা হচ্ছে 95। সো আমরা 95 লিখলাম। সো এই ডিস্টেন্সে উপরের যে শর্ট ডিস্টেন্স এখানে আমরা যদি ইন্টেন্সিটির পার্থক্যটা দেখি তাহলে হচ্ছে 35। এখন একই ফিল্ম এটাকে যদি আমরা দূরে বসাই, মানে সোর্স থেকে আরও দূরে নিয়ে আসলাম, এখন এই অবস্থায় যদি আমরা হচ্ছে হিল ইফেক্টের কথা চিন্তা করি তাহলে এ প্রান্তে আমাদের এনার্জি হচ্ছে 70%। সো 70% লিখলাম। আর বি প্রান্তে আমাদের এনার্জি ডিফারেন্স হচ্ছে 84। ওকে, সো এনার্জি ডিফারেন্স তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে 14। সো ফিল্মটা যখন আমার সোর্সের খুব কাছে ছিল তখন এনার্জির ইন্টেন্সিটির পার্থক্য ছিল 35। আর যখন আমরা ফিল্মটাকে অনেক দূরে নিয়ে আসলাম তখন আমাদের এনার্জি ডিফারেন্স হয়ে গেল 14। তার মানে এনার্জি ডিফারেন্সটা কমে গেল, তার মানে হিল ইফেক্টটা এখানে কম হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে একটা ফিল্মকে আপনি যত সোর্সের কাছে নিয়ে আসবেন সেখানে এনার্জির ডিফারেন্সগুলো তত বেশি হবে, যার কারণে হিল ইফেক্টও তত বাড়বে। আবার এই ফিল্মটাকে আপনি যত দূরে নিয়ে আসবেন সোর্স থেকে তাদের এনার্জি ডিফারেন্সটা
তত কমতে থাকবে, যার কারণে হিল ইফেক্টও কমতে থাকবে। সো আমরা বলতে পারি হিল ইফেক্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এসআইডি, মানে হচ্ছে আপনি এসআইডি যত বাড়াবেন হিল ইফেক্ট তত কমতে থাকবে। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে হিল ইফেক্টের সাথে আমাদের ফিল্ড সাইজ বা ফিল্ম সাইজ এটার হচ্ছে রিলেশনটা কীরকম হয়। তো এটা বোঝানোর জন্য আমি হচ্ছে অনেকগুলো রে হচ্ছে এঁকেছি এক্সরে, তার সাথে এখানে হচ্ছে দুইটা ফিল্ম নিয়েছি। একটা হচ্ছে এবি ফিল্ম, যেটার হচ্ছে ফিল্ম সাইজটা হচ্ছে ছোট, আর সিডি ফিল্ম, যেটার ফিল্ড সাইজটা হচ্ছে অনেক বড়। এরা কিন্তু ধরে নিলাম দুইটাই একই লেন্থে আছে, এই সোর্স থেকে একই লেন্থে আছে, এবং এবিটা হচ্ছে ছোট এবং সিডিটা হচ্ছে বড়। এখন এই ছোট ফিল্ম এবং এই বড় ফিল্মে আমাদের যে এনার্জি ডিফারেন্স এটা কীরকম হয় এটা আমরা দেখার চেষ্টা করি। তো এবি ফিল্মের ক্ষেত্রে আমরা যদি দেখি এ প্রান্তে হচ্ছে আমাদের এনার্জি কত, এখানে হচ্ছে 65। তো আমরা লিখলাম এ প্রান্তে হচ্ছে 65, আর বি প্রান্তে আমাদের এনার্জি ডিফারেন্স হচ্ছে 80 লিখলাম। তাহলে পুরো এবির মধ্যে এনার্জি ডিফারেন্স কত? 15। ঠিক আছে, এটা মনে রাখেন যে এবি মানে ছোট যে ফিল্মটা, এটার এনার্জি ডিফারেন্স ছিল 15। ঠিক আছে, এরপরে আমরা বড় ফিল্মটা দেখি সিডি ফিল্মের সি প্রান্তে আমরা যদি এনার্জি দেখি, যে সি প্রান্তে এনার্জি হচ্ছে 55, আর ডি প্রান্তে আমাদের এনার্জি হচ্ছে 90। তাহলে পুরো সিডিতে আমাদের এনার্জি ডিফারেন্স হচ্ছে 35, 90 থেকে 55 বাদ দিলে 35। তাহলে ছোট ফিল্মে আমাদের এনার্জি ডিফারেন্স ছিল 15, আর বড় ফিল্মে আমাদের এনার্জি ডিফারেন্স হচ্ছে 35। তাহলে বড় ফিল্মে এনার্জি ডিফারেন্স বেশি, মানে হচ্ছে হিল ইফেক্টও বেশি। তাহলে আমরা বলতে পারি যে একই দূরত্বে আমরা যদি ফিল্ড সাইজ বাড়াই বা ফিল্ম সাইজ বাড়াই, তাহলে হচ্ছে এনার্জি ডিফারেন্সটা বাড়বে এবং হিল ইফেক্টটাও বাড়বে। তার মানে হিল ইফেক্ট ইজ প্রপোর্শনাল টু ফিল্ড সাইজ। আচ্ছা, হিল ইফেক্ট হচ্ছে আমাদের রেডিওগ্রাফির জন্য একটা হার্মফুল একটা জিনিস, কারণ হিল ইফেক্টের মাধ্যমে আমরা ইউনিফর্ম কোনো এক্সরে আমরা পাচ্ছি না। আমরা হচ্ছে একটা এক্সরে হচ্ছে একটা ডিফারেন্স পেয়ে যাচ্ছি, অ্যানোডের দিকে কম এনার্জি, ক্যাথোডের দিকে বেশি এনার্জি। তো আমরা সবসময় চাই যেন এনার্জিটা ইউনিফর্ম হয়, তাহলে হচ্ছে আমাদের পিকচারটাও অনেক ক্লিয়ার থাকবে এবং রেজুলেশনগুলো অনেক ইউনিফর্মভাবে আপনি পাবেন। তো এটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে আমাদের অ্যানোডের স্ট্রাকচারাল কিছু কমপ্লেক্সিটির কারণে আমরা হচ্ছে এই হিল ইফেক্টটা পেয়ে যাচ্ছি। তখন হিল ইফেক্ট আমরা কমাবো কীভাবে? কমানোর কিছু ওয়ে আছে, তার মধ্যে অন্যতম একটা ওয়ে হচ্ছে আমরা ফিল্টার ইউজ করবো। কারণ ফিল্টারটা কিন্তু নর্মাল ফিল্টার হলে হবে না, ফিল্টারটা হতে হবে ওয়েস ফিল্টার। ওয়েস ফিল্টার কি? ওয়েস ফিল্টার মানে হচ্ছে ওয়েস ফিল্টারের এক প্রান্ত হচ্ছে চিকন থাকে আর আরেক প্রান্ত হচ্ছে ঠিক থাকে, এরকম ত্রিকোণাকার একটা ফিল্টারকে বলা হয় ওয়েস ফিল্টার। তো ওয়েস ফিল্টার ব্যবহার করার মাধ্যমে আমরা হচ্ছে এই হিল ইফেক্টটাকে কমাতে পারি। যেমন ধরেন এখানে আমরা অ্যানোডের দিকে যে এনার্জিটা আসছিল এটা ছিল 70, আর ক্যাথোডের দিকে যে এনার্জিটা আসছিল সেটার ইন্টেন্সিটি ছিল 100। তাহলে এখানে হিল ইফেক্ট কত ছিল? এনার্জি ডিফারেন্স ছিল অলমোস্ট 30। ঠিক আছে, সো আমরা ফিল্টার ইউজ না করা অবস্থায় আমাদের এনার্জি ডিফারেন্স ছিল 30। এখন ধরেন আমি এখানে একটা ওয়েস ফিল্টার ইউজ করলাম, তাহলে এই জায়গাটা যেহেতু অনেক চিকন, তাহলে এখানে 70% ইন্টেন্সিটি যে এনার্জির যে এক্সরেটা আসছিল সেটার কোনোটাই অ্যাবজর্পশন হবে না, সেটা পুরোপুরি আবার ভেদ করে চলে আসবে। সো সেটা 70 থাকবে। কিন্তু এই জায়গাটা যেহেতু অনেক ঠিক, এই জন্য এখানে যে এক্সরেটা আসছিল 100% ইন্টেন্সিটির একটা এক্সরে আসছিল, এই থিক ফিল্টারের কারণে এখানে কিছু পরিমাণ এনার্জি এখানে অ্যাবজর্ব হয়ে যাবে, যার কারণে 100%টা হয়ে যাবে 80%। সো এই ক্ষেত্রে আমরা যদি দেখি এনার্জি ডিফারেন্স হয়ে যাবে 10, তার মানে এখানে হচ্ছে আমাদের হিল ইফেক্টটা কমে গেল। সো আমরা হচ্ছে এই ওয়েস ফিল্টার ইউজ করার মাধ্যমে আমরা হিল ইফেক্টটা মিনিমাইজ করতে পারি। তবে এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, হিল ইফেক্ট কমানোর জন্য আপনি যদি ওয়েস ফিল্টার ইউজ করেন, অবশ্যই থিক পার্টটা আপনাকে ক্যাথোডের দিকে রাখতে হবে। আপনি যদি ফিল্টারটা উল্টায় অ্যানোডের দিকে থিক পার্ট দেন, তাহলে কিন্তু হিল ইফেক্টটা আরও বেশি হয়ে যাবে। সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যদি হিল ইফেক্ট কমানোর জন্য ওয়েস ফিল্টার ইউজ করেন, অবশ্যই থিক পার্টটা ক্যাথোডের দিকে দিতে হবে, তাহলে হচ্ছে আপনার হিল ইফেক্টটা মিনিমাইজ হবে। হিল ইফেক্ট কমানোর আরেকটা ইম্পর্টেন্ট একটা মেথড হচ্ছে আমাদের পেশেন্ট পজিশনিং। এটা হিল ইফেক্ট মিনিমাইজ করার জন্য বা এক্সরের যে কোয়ালিটি এটা বাড়ানোর জন্য খুবই হেল্পফুল একটা মেথড। দ্যাট ইজ, আমরা একটু আগেই জানলাম যে ক্যাথোডে হচ্ছে আমাদের এনার্জি ইন্টেন্সিটিটা বেশি থাকে, ক্যাথোডের দিকে এনার্জি ইন্টেন্সিটি বেশি। সো যেহেতু ক্যাথোডের দিকে এনার্জির পরিমাণটা বেশি, সো ক্যাথোডের দিকে আমরা সেই জিনিসটাই রাখবো যে জিনিসটা এনার্জি বেশি অ্যাবজর্ব করবে। তার মানে হচ্ছে যে জিনিসটা থিক পার্ট, যে জিনিসটা ঠিক, সেই জিনিসটা আমরা ক্যাথোডের দিকে রাখবো। আর অ্যানোডের দিকে যেহেতু এনার্জি ইন্টেন্সিটি কম, এজন্য হচ্ছে থিন পার্টগুলো আমরা হচ্ছে অ্যানোডের দিকে রাখবো। সো এভাবে হচ্ছে আমরা হিল ইফেক্টটা মিনিমাইজ করতে পারি। যেমন হচ্ছে আমরা এক্সাম্পল দিতে পারি যে ম্যামোগ্রাফির ক্ষেত্রে, চেস্ট ইমেজিং বা ম্যামোগ্রাফির ক্ষেত্রে আমরা যদি চেস্টের কথা কল্পনা করি, চেস্টে হচ্ছে চেস্ট ওয়াল, এটা হচ্ছে থিক, আর নিপল বা ব্রেস্ট এটা হচ্ছে একটা সফট একটা পার্ট, ডেন্সিটি কম।
এজন্য ক্যাথোডের দিকে আমরা রাখবো হচ্ছে চেস্ট ওয়াল, ম্যামোগ্রাফির ক্ষেত্রে বলছি এটা, চেস্ট ওয়ালটা রাখবো হচ্ছে ক্যাথোডের দিকে, যেটা যেহেতু চেস্ট ওয়ালটা হচ্ছে একটা থিক পার্ট, আর নিপলের ডেন্সিটি যেহেতু কম, এজন্য আমরা সেটা হচ্ছে অ্যানোডের দিকে রাখবো। এটা হচ্ছে ম্যামোগ্রাফির ক্ষেত্রে। আর অ্যাবডোমিনাল এক্সরের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমরা যদি অ্যাবডোমেনটাকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে আপার অ্যাবডোমেন আর লোয়ার অ্যাবডোমেন। আমরা জানি লোয়ার অ্যাবডোমেনে হচ্ছে আমাদের বেশি ভিসেরা থাকে, বেশি ডেন্স স্ট্রাকচার হচ্ছে লোয়ার অ্যাবডোমেনটা। আপার অ্যাবডোমেনে ভিসেরা কম থাকে, যার কারণে আপার অ্যাবডোমেনটা লেস ডেন্স। সো আমরা লোয়ার অ্যাবডোমেনটা যেহেতু বেশি ডেন্স, বেশি ভিসেরা থাকে লোয়ার অ্যাবডোমেনে, এই জন্য আমরা ক্যাথোডের দিকে হচ্ছে লোয়ার অ্যাবডোমেন রাখবো, আর অ্যানোডের দিকে হচ্ছে আমরা আপার অ্যাবডোমেন রাখবো। তো এইভাবে আমরা প্যাশেন্ট পজিশনিং করার মাধ্যমে আমরা এই হিল ইফেক্টটাকে কাজে লাগাতে পারি বা হিল ইফেক্টটা আমরা মিনিমাইজ করতে পারি। আমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়লাম সেটা যদি সংক্ষেপে একটু সামারাইজ করার চেষ্টা করি, সেটা হচ্ছে হিল ইফেক্ট জিনিসটা কি। হিল ইফেক্ট মানে হচ্ছে আমাদের এক্সরে প্রডিউস হওয়ার পরে আমরা যে ক্যাথোড সাইড এবং অ্যানোড সাইডে আমরা এনার্জি ডিফারেন্স যে পাচ্ছি, ক্যাথোডের দিকে মোর এনার্জি ইন্টেন্সিটি পাওয়া যায় এবং অ্যানোডের দিকে এনার্জি ইন্টেন্সিটি হচ্ছে কম পাওয়া যায়। এই এনার্জি ডিফারেন্সটাকেই বলা হয় হচ্ছে হিল ইফেক্ট। এবং এটা কেন হচ্ছে, এটা হওয়ার কারণ হচ্ছে এক্সরেটা ফোকাল স্পটে যখন তৈরি হয়, ফোকাল স্পট থেকে সেটা বের হওয়ার সময় অ্যানোডের দিকে বেশি অ্যাবজর্পশন হয়ে যায়, যার কারণে অ্যানোডের দিকে এনার্জি ইন্টেন্সিটিটা কমে যায়। সো এই জন্যই মূলত হচ্ছে আমরা হিল ইফেক্টটা পেয়ে থাকি। তো হিল ইফেক্টটা আমাদের ইমেজ কোয়ালিটির জন্য এটা অবশ্যই একটা হার্মফুল জিনিস, কারণ ইউনিফর্ম এনার্জি হচ্ছে আমাদের দরকার। সো হিল ইফেক্টটা আমরা কীভাবে কমাতে পারি, এখানে আমি হচ্ছে 5টা ওয়ে এখানে উল্লেখ করেছি। 1 নম্বর হচ্ছে আমরা অ্যানোড অ্যাঙ্গেল বাড়াতে পারি। 2 নম্বর হচ্ছে আমরা এসআইডি বাড়াতে পারি, মানে ফিল্মটাকে সোর্স থেকে যত দূরে সম্ভব দূরত্বে হচ্ছে আমরা বসাবো, তাহলে হচ্ছে হিল ইফেক্টটা কমবে। 3 নম্বর হচ্ছে আমরা ফিল্ড সাইজটাকে কমিয়ে দিতে পারি। আর 4 নম্বর হচ্ছে আমরা হচ্ছে ওয়েজ ফিল্টার ইউজ করতে পারি। আর 5 নম্বর হচ্ছে আমরা ক্যাথোডের দিকে থিকার পার্টটা রাখবো এবং অ্যানোডের দিকে থিনার পার্টটা রাখবো। সেই 5টা উপায়ে আমরা হচ্ছে আমাদের এই হিল ইফেক্টটাকে হচ্ছে মিনিমাইজ করতে পারি। তো এই ছিল আমাদের আজকের হিল ইফেক্ট নিয়ে আমাদের আলোচনা। কোনো বিষয় নিয়ে যদি কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট কী টপিক নিয়ে ক্লাস চাচ্ছেন সেটাও জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে সেটা নিয়ে আবারও কথা বলার। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।